আসসালামু আলাইকুম। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত পে স্কেল ইস্যু নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগতম। সাম্প্রতিক সময়ে নতুন বেতন কাঠামো, মহার্ঘ ভাতা, মুদ্রাস্ফীতির চাপ এবং নবম পে স্কেল নিয়ে সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। আজকের প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করব বর্তমান পরিস্থিতি কি, কেন নতুন পে স্কেলের দাবি জোরালো হচ্ছে, কারা কি বলছেন, সম্ভাব্য পরিবর্তন কোথায় হতে পারে, আর সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি। দর্শক, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য বর্তমানে কার্যকর রয়েছে অষ্টম জাতীয় বেতন স্কেল। 2015 সালে এটি কার্যকর হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেছে। এই সময়ে দেশের অর্থনীতি, বাজার দর, জীবনযাত্রার ব্যয়, চিকিৎসা খরচ, বাড়ি ভাড়া, শিক্ষা ব্যয় এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সবকিছুতেই উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ফলে সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশের দাবি, বর্তমান বেতন কাঠামো দিয়ে বাস্তব জীবনের ব্যয় সামাল দেওয়া ক্রমেই কঠিন হয়ে পড়ছে। আর এই বাস্তবতার কারণেই নতুন পে স্কেল বা অন্তত অন্তর্বর্তীকালীন আর্থিক সহায়তার বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বিশেষ করে মুদ্রাস্ফীতির চাপই এখন সবচেয়ে বড় আলোচ্য বিষয়। বাজারে চাল, ডাল, তেল, সবজি, মাছ, মাংস, পরিবহন, ওষুধ সবকিছুর খরচ বেড়েছে। সরকারি চাকরিজীবীদের অনেকেই বলছেন, নামমাত্র বেতন বৃদ্ধি হলেও বাস্তবে ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। অর্থাৎ কাগজে কলমে বেতন একই থাকলেও সেই বেতনে আগে যে পরিমাণ পণ্য ও সেবা কেনা যেত, এখন তা আর সম্ভব হচ্ছে না। এই কারণেই শুধু নতুন বেতন স্কেল নয়, অনেকেই মহার্ঘ ভাতা বা বিশেষ জীবনযাত্রা ভাতা দেওয়ার দাবিও তুলছেন। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। পে স্কেল মানেই শুধু মূল বেতন বাড়ানো নয়, একটি পূর্ণাঙ্গ পে স্কেলের সঙ্গে জড়িত থাকে গ্রেড ভিত্তিক বেতন কাঠামো, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত সুবিধা, শ্রান্তি বিনোদন, পদোন্নতির আর্থিক প্রভাব, পেনশন হিসাব এবং অবসরে প্রাপ্য সুযোগ সুবিধাও। ফলে নতুন পে স্কেল হলে তার প্রভাব পড়ে বিস্তৃত পরিসরে। কেবল কর্মরত কর্মকর্তা-কর্মচারী নয়, অবসরপ্রাপ্তদের আর্থিক হিসাবেও এর প্রভাব দেখা যেতে পারে। তাই বিষয়টি শুধু একটি বেতন বৃদ্ধির ঘোষণা নয়, এটি রাষ্ট্রের সামগ্রিক আর্থিক পরিকল্পনার সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরেই বলছে, অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার পর দেশের অর্থনৈতিক বাস্তবতা অনেক বদলে গেছে। তাদের যুক্তি হলো, জীবনযাত্রার ব্যয় যে হারে বেড়েছে, বর্তমান কাঠামো সেই বাস্তবতাকে আর প্রতিফলিত করছে না। অনেকের মতে, নিম্ন ও মধ্য গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি চাপে আছেন, কারণ উচ্চ গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের তুলনায় তাদের সঞ্চয় ক্ষমতা কম, আর মাসিক ব্যয়ের তুলনায় তাদের আয়ের চাপ বেশি। তাই নতুন পে স্কেল হলে নিম্ন গ্রেডে তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার দাবিও বিভিন্ন মহল থেকে উঠছে। এখন প্রশ্ন হচ্ছে, নতুন পে স্কেল নিয়ে আলোচনায় সবচেয়ে বেশি যে শব্দটি শোনা যাচ্ছে তা হলো নবম পে স্কেল। তবে এক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট করে বলা জরুরি। আনুষ্ঠানিক সরকারি ঘোষণা না আসা পর্যন্ত কোনো সম্ভাব্য কাঠামোকে চূড়ান্ত ধরে নেওয়া যাবে না। বিভিন্ন সময়ে নানা প্রস্তাব, সুপারিশ, খসড়া আলোচনা, সংগঠনের দাবি এবং গণমাধ্যমে আসা তথ্য নিয়ে জনমনে প্রত্যাশা তৈরি হয়। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আসে সরকারের আনুষ্ঠানিক নীতিগত অনুমোদন, অর্থ মন্ত্রণালয়ের বিশ্লেষণ এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে। তাই এই পর্যায়ে যে কোনো তথ্য যাচাই করে দেখা অত্যন্ত জরুরি। দর্শক, নতুন পে স্কেল প্রসঙ্গে সাধারণত কয়েকটি বিষয় সামনে আসে। প্রথমত, মূল বেতন কতটা বাড়ানো হতে পারে। দ্বিতীয়ত, গ্রেডগুলোর পার্থক্য কিভাবে নির্ধারিত হবে। তৃতীয়ত, নিম্ন আয়ের কর্মচারীদের ক্ষেত্রে বিশেষ সুবিধা থাকবে কিনা। চতুর্থত, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে কিনা। পঞ্চমত, পেনশনভোগী ও অবসরপ্রাপ্তরা এর সুবিধা আংশিক বা পূর্ণভাবে পাবেন কিনা। আর ষষ্ঠত, এটি এককালীন সমন্বয় হবে নাকি ধাপে ধাপে বাস্তবায়ন হবে। সরকারের জন্য বিষয়টি সহজ নয়, কারণ একদিকে সরকারি কর্মচারীদের ন্যায্য প্রত্যাশা রয়েছে, অন্যদিকে রয়েছে বিশাল বাজেটের বাস্তবতা। বেতন ও ভাতা বাড়ানো মানে সরকারের নিয়মিত ব্যয়ও বেড়ে যাওয়া।
যদি নতুন পে স্কেল বড় পরিসরে কার্যকর করা হয় তাহলে তা জাতীয় বাজেটে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এর সঙ্গে যুক্ত থাকে পেনশন খাত, ভবিষ্যৎ আর্থিক দায় এবং বিভিন্ন স্বায়ত্তশাসিত বা আধা সরকারি প্রতিষ্ঠানের কাঠামোগত সমন্বয়। তাই অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা না করে শুধু রাজনৈতিক বা আবেগীয় সিদ্ধান্ত নেওয়া রাষ্ট্রের জন্য কঠিন। তবে সরকারি চাকরিজীবীদের দাবির পেছনে বাস্তব কারণ রয়েছে। যারা মাঠ প্রশাসনে কাজ করেন, যারা স্বাস্থ্য খাতে কর্মরত, শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন, আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করেন, কারিগরি সেবা দেন, স্থানীয় প্রশাসনে নিয়োজিত আছেন, তাদের অনেকের বক্তব্য দৈনন্দিন ব্যয়ের সঙ্গে বেতনের ভারসাম্য ক্রমশ নষ্ট হচ্ছে। বিশেষ করে যারা জেলা বা বিভাগীয় শহরের বাইরে কাজ করেন, তাদের জন্য বাড়ি ভাড়া, যাতায়াত, সন্তানদের পড়াশোনা ও চিকিৎসা ব্যয় সামলানো আরও কঠিন হয়ে পড়ে। আবার শহরাঞ্চলে কর্মরতদের ক্ষেত্রে বাসা ভাড়া ও জীবনযাত্রার ব্যয় তুলনামূলক বেশি হওয়ায় সেখানে আরেক ধরনের চাপ তৈরি হয়। এখন আসা যাক মহার্ঘ ভাতার প্রসঙ্গে। নতুন পে স্কেলের পাশাপাশি বা তার আগে অন্তর্বর্তী সমাধান হিসেবে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিও অনেক দিন ধরে আলোচনায় রয়েছে। মহার্ঘ ভাতা সাধারণত এমন এক ধরনের আর্থিক সহায়তা যা দ্রুত মূল্যস্ফীতির প্রভাব কিছুটা কমাতে সহায়ক হতে পারে। এর সুবিধা হলো পুরো পে স্কেল পুনর্গঠনের আগে সরকার চাইলে একটি নির্দিষ্ট হারে ভাতা ঘোষণা করতে পারে। এতে কর্মচারীরা কিছুটা স্বস্তি পান, আবার সরকারও তুলনামূলক দ্রুত একটি সিদ্ধান্ত নিতে পারে। তবে মহার্ঘ ভাতা যদি সাময়িক হয় তাহলে পরে সেটি বেতনের সঙ্গে কিভাবে সমন্বয় হবে এ প্রশ্ন গুরুত্বপূর্ণ। অনেক বিশ্লেষক মনে করেন নতুন পে স্কেল এবং মহার্ঘ ভাতা এই দুটির মধ্যে সরকারের নীতিগত পছন্দ নির্ভর করবে অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব আদায়, বাজেট ঘাটতি, আন্তর্জাতিক অর্থনৈতিক চাপ এবং সামগ্রিক প্রশাসনিক ব্যয় ব্যবস্থাপনার ওপর। যদি তাৎক্ষণিকভাবে পূর্ণাঙ্গ পে স্কেল দেওয়া কঠিন হয় তাহলে মহার্ঘ ভাতা একটি মধ্যবর্তী সমাধান হতে পারে। আবার যদি সরকার দীর্ঘমেয়াদী কাঠামোগত সংস্কারের পথে যেতে চায় তাহলে নবম পে স্কেল নিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হতে পারে। দর্শক, পে স্কেল নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কারা সরাসরি সুবিধাভোগী হবেন। সাধারণভাবে সরকারি চাকরিজীবীরা এই সুবিধার আওতায় পড়েন, তবে এর সঙ্গে সম্পর্কিত থাকে বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং কখনো কখনো বেতন কাঠামোর সঙ্গে সংযুক্ত অন্যান্য খাতের কর্মীরা। তবে সবাই একইভাবে সুবিধা পাবেন কিনা তা নির্ভর করে সংশ্লিষ্ট নীতিমালা ও প্রতিষ্ঠানের আর্থিক কাঠামোর ওপর। অনেক প্রতিষ্ঠান নিজস্ব বেতন কাঠামো অনুসরণ করে, আবার অনেকে সরকারি স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে সমন্বয় করে। ফলে নতুন কোনো সিদ্ধান্ত এলে বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিষ্ঠান ভেদে কিছু পার্থক্য থাকতেই পারে। এখানে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের প্রসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দীর্ঘদিন রাষ্ট্রকে সেবা দিয়েছেন এবং তাদের অনেকেই জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে পেনশন ব্যবস্থায় বাস্তবসম্মত সমন্বয় চান। বর্তমান বাজার পরিস্থিতিতে নির্দিষ্ট পরিমাণ পেনশন দিয়ে সব খরচ চালানো অনেকের জন্য কঠিন হয়ে উঠেছে। তাই নতুন পে স্কেল বা মহার্ঘ ভাতার ঘোষণা এলে অবসরপ্রাপ্তরা কোনো না কোনো ধরনের সুবিধা পাবেন কিনা সেটিও ব্যাপক আগ্রহের বিষয়। অনেকেই বলছেন কর্মরতদের পাশাপাশি অবসরপ্রাপ্তদের দিকেও মানবিক ও বাস্তবসম্মত দৃষ্টিতে তাকানো দরকার। পে স্কেল নিয়ে জনমনে আগ্রহের আরেকটি কারণ হলো এটি শুধু সরকারি কর্মচারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এর একটি বহুমাত্রিক সামাজিক ও অর্থনৈতিক প্রভাব আছে। যখন সরকারি বেতন কাঠামো পরিবর্তিত হয় তখন বেসরকারি খাতের অনেক ক্ষেত্রেও পারিশ্রমিক নিয়ে নতুন আলোচনা তৈরি হয়, কারণ সরকারি খাতের বেতন একটি রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজ করে। বিশেষ করে শিক্ষিত তরুণ তরুণীদের চাকরির আগ্রহ, প্রতিযোগিতার ধরন, প্রশাসনিক পেশার আকর্ষণ এসব ক্ষেত্রেও পে স্কেলের ভূমিকা রয়েছে। ফলে এটি এক অর্থে শ্রমবাজারের একটি বড় সূচকও বলা যায়। একই সঙ্গে অর্থনীতিবিদদের একটি অংশ সতর্ক করছেন, বেতন বাড়ানো দরকার হলেও তা যেন উৎপাদনশীলতা, সেবার মান, প্রশাসনিক দক্ষতা এবং আর্থিক শৃঙ্খলার সঙ্গে যুক্ত থাকে। তাদের মতে শুধুমাত্র বেতন বাড়ালেই সব সমস্যার সমাধান হবে না। সরকারি সেবার মানোন্নয়ন, ডিজিটাল প্রশাসন, দুর্নীতি নিয়ন্ত্রণ,
জবাবদিহি বৃদ্ধি, কাজের পরিবেশ উন্নত করা এসব বিষয়ও সমানভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ নতুন পে স্কেল যদি আসে তাহলে সেটিকে প্রশাসনিক সংস্কারের একটি অংশ হিসেবে দেখার দাবি তুলছেন অনেকে। এখন দেখা যাক সরকারি কর্মচারীদের প্রধান প্রত্যাশা কি। প্রথমত, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মূল বেতন। দ্বিতীয়ত, বাস্তবসম্মত বাড়ি ভাড়া ভাতা। তৃতীয়ত, চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার নিরাপত্তা। চতুর্থত, নিম্ন গ্রেডে বিশেষ সহায়তা। পঞ্চমত, পদোন্নতি ও ইনক্রিমেন্ট কাঠামোর স্বচ্ছতা। ষষ্ঠত, অবসর উত্তর আর্থিক সুরক্ষা। সপ্তমত, পরিবারভিত্তিক ব্যয়ের চাপ বিবেচনা করে সহায়তা। অষ্টমত, দীর্ঘসূত্রিতা ছাড়া দ্রুত সিদ্ধান্ত। এই প্রত্যাশাগুলোকে ঘিরেই এখন সরকারি কর্মচারী সমাজের ভেতরে আলোচনার তীব্রতা বাড়ছে। সাম্প্রতিক সময়ে আরেকটি বিষয় নিয়ে আলোচনা বেড়েছে, যদি পূর্ণাঙ্গ নতুন পে স্কেল অবিলম্বে না আসে তাহলে কি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নেওয়া হবে, যেমন বিশেষ ভাতা, সীমিত হারে সমন্বয় বা নির্দিষ্ট গ্রেডে লক্ষ্যভিত্তিক সহায়তা। অনেকেই মনে করেন নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে আগে স্বস্তি দেওয়া গেলে তা দ্রুত ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আবার কেউ কেউ বলছেন খণ্ডিত সমাধান না দিয়ে একবারে পূর্ণাঙ্গ কাঠামোগত সংস্কারই ভালো, কারণ ভাতাভিত্তিক সমাধান অনেক সময় স্থায়ী সমস্যার সাময়িক প্রলেপ মাত্র। দর্শক, পে স্কেলের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক আলোচনা দেখা যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় হলো গুজব ও বাস্তব তথ্য আলাদা করা। অনেক সময় দেখা যায় অপ্রমাণিত কাগজ, অনানুষ্ঠানিক তালিকা বা সম্ভাব্য বেতন কাঠামোর নামে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ে। এতে সরকারি কর্মচারীদের মধ্যে অযথা প্রত্যাশা বা বিভ্রান্তি তৈরি হয়। তাই নির্ভরযোগ্য তথ্যের জন্য সরকারি বিজ্ঞপ্তি, অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বক্তব্য এবং বিশ্বাসযোগ্য জাতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসরণ করা জরুরি। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত যে কোনো তথ্যে সতর্ক থাকা প্রয়োজন। এখন একটি মৌলিক প্রশ্ন, নতুন পে স্কেল হলে এর অর্থ দেশের অর্থনীতির জন্য কি? এর ইতিবাচক দিক হলো সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়তে পারে, ফলে ভোগব্যয় কিছুটা বাড়বে, বাজারে চাহিদা তৈরি হবে এবং অনেক পরিবারের আর্থিক স্থিতি কিছুটা উন্নত হবে। আবার নেতিবাচক আশঙ্কাও আছে, যদি রাজস্ব আয়ের সঙ্গে সামঞ্জস্য না রেখে ব্যয় বাড়ে তাহলে বাজেটের ওপর চাপ বাড়তে পারে। এজন্য নীতি নির্ধারকদের সামনে বড় চ্যালেঞ্জ হলো কিভাবে কর্মচারীদের ন্যায্য স্বস্তি দিয়ে একই সঙ্গে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা যায়। বাজেট প্রক্রিয়ার সঙ্গেও পে স্কেলের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সাধারণত বড় ধরনের বেতন কাঠামো পরিবর্তন হলে তা বাজেট পরিকল্পনা, বরাদ্দ, রাজস্ব হিসাব এবং ব্যয় কাঠামোতে বিশেষভাবে প্রতিফলিত হয়। তাই অনেকে মনে করছেন নতুন পে স্কেল নিয়ে যদি সরকার এগোয় তাহলে সেটির প্রভাব বাজেট আলোচনায় স্পষ্টভাবে দেখা যেতে পারে। তবে আবারও বলতে হয়, বিষয়টি পুরোপুরি নির্ভর করছে সরকার কোনো পর্যায়ে কি কাঠামোতে এবং কি আর্থিক সক্ষমতা বিবেচনায় সিদ্ধান্ত নেয় তার ওপর। পে স্কেল নিয়ে সাধারণ মানুষের আগ্রহ কম নয়, কারণ সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে সিদ্ধান্ত শুধু একটি শ্রেণীর জন্য নয়, বরং সামগ্রিক অর্থনৈতিক বার্তা বহন করে। মানুষ দেখতে চায় রাষ্ট্র তার কর্মীদের কতটা গুরুত্ব দিচ্ছে এবং একই সঙ্গে আর্থিক ভারসাম্য কতটা রক্ষা করছে। আবার জনগণনের একটি অংশ মনে করে বেতন বাড়লে সেবার মানও বাড়া উচিত, অর্থাৎ নাগরিকরা আরও দক্ষ, আরও দ্রুত, আরও জবাবদিহিমূলক সরকারি সেবা প্রত্যাশা করেন। তাই বেতন বৃদ্ধি এবং সেবার মান, এই দুই বিষয়কে অনেকে একে অন্যের পরিপূরক হিসেবেই দেখছেন। এখানে আরেকটি দিক তুলে ধরা দরকার, সরকারি কর্মচারীদের মধ্যে গ্রেড ভেদে বৈষম্যের প্রশ্ন বহুদিন ধরে আলোচিত। অনেকে বলছেন নতুন পে স্কেল হলে গ্রেডগুলোর মধ্যে ব্যবধান কিভাবে থাকবে তা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একদিকে উচ্চ পদে দায়িত্বের মাত্রা বেশি, অন্যদিকে নিম্ন পদে আর্থিক দুর্বলতা বেশি। ফলে ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি না হলে অসন্তোষ থেকেই যেতে পারে।
অনেক বিশেষজ্ঞের মতো হলো নতুন পে স্কেলে নিম্ন ও মধ্য গ্রেডের জীবনযাত্রার বাস্তবতা গভীরভাবে বিবেচনা করা উচিত। সরকারি কর্মচারীদের পরিবারের ওপরও এই বিষয়টির প্রভাব বড়। একটি পরিবারের মাসিক ব্যয়ের বড় অংশ চলে যায় খাবার, বাসা ভাড়া, শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট, পরিবহন এবং সামাজিক দায়িত্ব পালনে। সন্তানদের পড়াশোনা, কোচিং, বইপত্র, পরীক্ষা ফি, চিকিৎসা জরুরি খরচ সবকিছু মিলিয়ে অনেক পরিবার মাস শেষ হওয়ার আগেই আর্থিক চাপে পড়ে। ফলে পে স্কেল নিয়ে আলোচনা তাদের কাছে শুধু চাকরির বিষয় নয়, এটি পারিবারিক নিরাপত্তা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সম্মানজনক জীবনযাত্রার সঙ্গেও জড়িত। এখন প্রশ্ন উঠছে, সামনে কি হতে পারে? বিশ্লেষকদের মতে সম্ভাব্য তিনটি দৃশ্যপট সামনে থাকতে পারে। প্রথমত, সরকার পূর্ণাঙ্গ নতুন পে স্কেল নিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে পারে। দ্বিতীয়ত, পূর্ণাঙ্গ স্কেলের আগে মহার্ঘ ভাতা বা বিশেষ আর্থিক সহায়তা দিতে পারে। তৃতীয়ত, অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় কিছু সময় পর্যবেক্ষণ করে পরে ধাপে ধাপে সিদ্ধান্ত নিতে পারে। এই তিনটির যে কোনো একটি বাস্তবায়িত হতে পারে, আবার পরিস্থিতি অনুযায়ী নতুন সমন্বিত পথও আসতে পারে। কিন্তু সবকিছুর কেন্দ্রে থাকবে রাষ্ট্রের আর্থিক সক্ষমতা, কর্মচারীদের বাস্তব চাহিদা এবং প্রশাসনিক অগ্রাধিকার। অনেকেই জানতে চাইছেন, সিদ্ধান্ত এলে কি তা একবারে কার্যকর হবে নাকি ধাপে ধাপে? বাস্তব অভিজ্ঞতা বলছে, বড় ধরনের বেতন কাঠামো পরিবর্তনের ক্ষেত্রে বাস্তবায়ন পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ধাপে ধাপে বাস্তবায়ন হয় তাহলে বাজেটের চাপ কিছুটা ভাগ হয়ে যেতে পারে। আবার কর্মচারীরা তাৎক্ষণিক পূর্ণ সুবিধা না পেলে হতাশাও তৈরি হতে পারে। তাই সরকার যে পথই বেছে নিক, সেখানে পরিষ্কার ব্যাখ্যা, সময়সূচি এবং বাস্তবায়ন রূপরেখা থাকাটা খুবই জরুরি। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পে স্কেলের সঙ্গে কর্মপরিবেশের সম্পর্ক। অনেক সরকারি কর্মচারী বলছেন, শুধু বেতন বাড়ালেই হবে না, কর্মস্থলের অবকাঠামো, প্রযুক্তি সহায়তা, কাজের চাপের ভারসাম্য, প্রশিক্ষণ, পদোন্নতির স্বচ্ছতা এসবও উন্নত করা দরকার। কারণ কর্মীদের কর্মদক্ষতা এবং মনোবল অনেকাংশে নির্ভর করে আর্থিক নিরাপত্তার পাশাপাশি পেশাগত পরিবেশের ওপরও। তাই নতুন পে স্কেল নিয়ে আলোচনা যত এগোচ্ছে, ততই প্রশাসনিক সংস্কারের প্রসঙ্গ সামনে আসছে। দর্শক, যদি সামগ্রিকভাবে পরিস্থিতি মূল্যায়ন করা হয় তাহলে স্পষ্ট দেখা যায়, বাংলাদেশে পে স্কেল ইস্যু এখন কেবল একটি প্রশাসনিক ফাইলের বিষয় নয়, এটি সামাজিক, অর্থনৈতিক এবং নীতিগত বাস্তবতার গুরুত্বপূর্ণ প্রশ্নে পরিণত হয়েছে। অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকরের পর দীর্ঘ সময় পেরিয়ে যাওয়া, মূল্যস্ফীতির চাপ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নিম্ন ও মধ্য গ্রেডের আর্থিক কষ্ট, অবসরপ্রাপ্তদের উদ্বেগ এবং বাজেট ব্যবস্থাপনার জটিলতা সবকিছু মিলিয়ে এই ইস্যুটি এখন বহুমাত্রিক গুরুত্ব পাচ্ছে। সবশেষে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ করা জরুরি। সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত প্রত্যাশা থাকলেও ধৈর্য ধরে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করাই সবচেয়ে যুক্তিসঙ্গত পথ। পে স্কেল, মহার্ঘ ভাতা বা অন্য যে কোনো আর্থিক সমন্বয় যাই আসুক না কেন, তা যেন হয় বাস্তবসম্মত, টেকসই, স্বচ্ছ এবং সবার কাছে বোধগম্য। একই সঙ্গে কর্মচারীদের ন্যায্য স্বার্থ রক্ষা এবং রাষ্ট্রের আর্থিক ভারসাম্যের মধ্যে একটি কার্যকর সমাধান খুঁজে পাওয়াই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজকের এই বিশেষ প্রতিবেদনের মূল কথাগুলো আবার সংক্ষেপে বলি। বাংলাদেশে অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার পর দীর্ঘ সময় পার হয়েছে। এই সময়ে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে সরকারি কর্মচারীদের মধ্যে নতুন পে স্কেল, বিশেষ করে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতা নিয়ে জোরালো আলোচনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে প্রত্যাশা থাকলেও আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সম্ভাব্য পরিবর্তন এলে তা মূল বেতন, ভাতা, পেনশন এবং প্রশাসনিক কাঠামো সব ক্ষেত্রেই প্রভাব ফেলতে পারে। তাই সবাই এখন অপেক্ষায়, সরকার কবে, কিভাবে এবং কী ধরনের আর্থিক সমন্বয়ের ঘোষণা দেয়। এখানেই শেষ করছি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম।